আমি একজন পুলিশ কর্মকর্তা আর তুমি একটা রাস্তার ভিখারি। আমি সরি বলবো তোমাকে। একজন পুলিশের এসআই এর স্বামী হওয়ার কোনো যোগ্যতা তোমার নেই রাশেদ। তুমি চলে যাও আমার জীবন থেকে। শারমিন, আমি তোমার স্বামী। তুমি সবার সামনে এভাবে আমাকে অপমান করতে পারো না। রাশেদ কি পারবে এই অহংকারী স্ত্রীর অপমানের প্রতিশোধ নিতে? জানতে হলে পুরো ভিডিওটি দেখুন। যে স্বামীকে সামান্য ভেবে ইন্সপেক্টর স্ত্রী প্রত্যাখ্যান করেছিল বছরের পর বছর, যখন সেই স্বামী এসপি হয়ে থানায় এলো, স্ত্রীর পায়ের তলা থেকে মাটি সরে গেল। দেখুন, সময়ের সবচেয়ে নীরব এবং বিপজ্জনক প্রতিশোধ। রাশেদ একটি সাধারণ প্রাইভেট কোম্পানিতে কাজ করত, যেখানে মাইনে ততটুকুই ছিল যা ডাল ভাত আর অল্প কিছু স্বপ্নের জন্য যথেষ্ট। কিন্তু তার চোখে একটি স্বপ্নই সবচেয়ে বড় ছিল, নিজের স্ত্রী শারমিনকে পুলিশের পোশাকে ডাকা। শারমিন ছোটবেলা থেকেই পুলিশ অফিসার হতে চাইত, আর রাশেদ নিজের অভাব অনটনের বলা টিপেও শারমিনের বই, কোচিং এবং উৎসাহে কখনো কমতি হতে দেয়নি। সময় পাল্টাল, কঠোর পরিশ্রম ফল দিল। শারমিনের কাঁধে যখন সাব ইন্সপেক্টরের তারা ঝলমল করে উঠল, সেদিন রাশেদের চোখে ছিল আনন্দের অশ্রু। তার মনে হয়েছিল এই জয় শুধু শারমিনের একার নয়, রাশেদেরও। কিন্তু রাশেদ এটা জানত না যে পোশাক শুধু শরীরে ওঠে না, কখনো কখনো তার নেশা মস্তিষ্কেও চেপে বসে। শুরুর দিনগুলিতে সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু শারমিনের পরিচিতি যেমন থানা এবং শহরে বাড়তে থাকল, ঘরের পরিবেশও বদলাতে থাকল। এখন ঘরের ডাইনিং টেবিলে হাসি মজার জায়গায় ফাইলের আলোচনা আর শারমিনের ব্যস্ততা স্থান নিয়েছিল। রাশেদ যে আগে শারমিনের জীবনসঙ্গী ছিল, এখন ধীরে ধীরে তার জীবনের কোনো এক কোণে রাখা পুরনো আসবাবপত্রে পরিণত হচ্ছিল। সমাজ এবং আত্মীয় স্বজন যারা আগে রাশেদের প্রশংসা করতে ক্লান্ত হতো না যে সে তার স্ত্রীকে পড়াশোনা করিয়েছে, এখন চাপা গলায় কথা বলতে শুরু করল। আরে, স্ত্রী হলো থানাদার আর স্বামী সেই পুরনো স্কুটারওয়ালা লোক। এই কথাগুলো যখন শারমিনের কানে পৌঁছত, তখন তার রাগ হতো সমাজের উপর নয়, বরং রাশেদের উপর। তার কাছে এখন রাশেদের সাধারণ হওয়াটা চোখে লাগত। সে যখনই তার পুলিশ জিপ থেকে নামত এবং রাশেদকে পুরনো স্কুটারে সবজি আনতে দেখত, তখন সে লজ্জাবোধ করত। সে ভুলে গিয়েছিল যে এই স্কুটারের পেট্রোলই তাকে পুলিশের পোশাক পর্যন্ত পৌঁছে দিয়েছিল। বন্ধুরা, একটি ছোট অনুরোধ, যদি আপনারা চ্যানেলে প্রথমবার এসে থাকেন তবে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। পরের গল্পটি আপনার মন ছুঁয়ে যাবে। গল্পে আসল মোড় এলো সেই সন্ধ্যায়, যখন ঢাকার একটি বড় হোটেলে পুলিশ বিভাগের একটি পার্টি ছিল। শারমিনকে তার পরিবারের সাথে আমন্ত্রণ জানানো হয়েছিল। রাশেদ তার সবচেয়ে ভালো শার্টটি পরেছিল, যা সামান্য পুরনো হলেও পরিষ্কার ছিল। পার্টির চাকচিক্যে বড় বড় অফিসার এবং শহরের প্রভাবশালী ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শারমিন তার পোশাকে নয়, বরং একটি দামি শাড়িতে ছিল, এবং তার চেহারায় সাফল্যের তেজ ছিল। সেখানে উপস্থিত লোকেরা ইংরেজিতে কথা বলছিল, বড় বড় গাড়ি এবং বিনিয়োগ নিয়ে আলোচনা হচ্ছিল। রাশেদ যে হৃদয়ে ধনী ছিল, কিন্তু পকেট এবং কথায় সাধারণ, এক কোণে দাঁড়িয়ে হাসছিল। ঠিক তখনই শারমিনের একজন সিনিয়র অফিসার রাশেদের দিকে ইশারা করে জিজ্ঞেস করলেন, শারমিন, এই ভদ্রলোককে? তোমার কি কোনো দূরের আত্মীয়? সেই এক মুহূর্তে শারমিনের কাছে দুটো রাস্তা ছিল। হয় সে গর্বের সাথে বলতো যে ইনি আমার স্বামী, যিনি আমাকে এখানে পৌঁছে দিয়েছেন, অথবা সে নিজের মিথ্যা অহংকারকে বেছে নিত। হলে নীরবতা বিরাজ করছিল। শারমিন একবার রাশেদের পুরনো জুতো এবং সাধারণ ঘুড়ির দিকে তাকাল। তার চোখে ভালোবাসা নয়, বরং নিজের সম্মান হারানোর ভয় ছিল। সে চোখ ঘুরিয়ে উত্তর দিল, ইনি শুধু আমার বাড়ির কাজকর্ম দেখেন। রাশেদ যে সামান্য দূরে দাঁড়িয়েছিল এই কথাগুলো শুনতে পেল। তার কানে যেন গলিত কাজ ঢেলে দেওয়া হলো। যে স্ত্রীর জন্য সে নিজের যৌবনের সোনালী বছরগুলি ব্যয় করেছিল, আজ সেই তাকে সবার সামনে বাড়ির কাজকর্ম দেখিয়ে দেওয়া মানুষ বলল। সে কোনো হইচই করল না, চিৎকারও করল না, প্রশ্নও করল না। শুধু তার চোখের আলো নিভে গেল। সে চুপচাপ কাউকে কিছু না বলে সেই পার্টি থেকে বাইরে বেরিয়ে গেল। সেই রাতে ঘরে এক অদ্ভুত নীরবতা ছিল। শারমিন যখন ফিরল, তখন সে রাশেদকে সোফায় বসে থাকতে দেখল। তার নিজের ভুল হয়তো অনুভব হয়েছিল, কিন্তু তার অহংকার সেই অনুভূতির চেয়ে বড় ছিল। ক্ষমা চাওয়ার বদলে সে রাশেদের উপর চিৎকার করা শুরু করে দিল, তুমি সেখানে এমনভাবে কেন দাঁড়িয়েছিলে? তুমি জানো আমার মানসম্মান পরিচয় এখন বদলে গেছে। লোকেরা কি ভাববে যে ইন্সপেক্টর শারমিনের স্বামী একজন সাধারণ কেরানি? রাশেদ, এখন আমাদের মধ্যে সেই তালমিল নেই। আমার পৃথিবী এখন আকাশে, আর তুমি এখনও মাটিতেই আছো। আমার মনে হয় আমাদের আলাদা হয়ে যাওয়া উচিত। তুমি আমার উন্নতির পথে পাথর হচ্ছ। রাশেদ শারমিনের চোখে তাকালো। সেখানে সে এখন তার প্রিয় শারমিনকে নয়, বরং একজন অহংকারী ইন্সপেক্টরকে দেখতে পেল। সে খুব ধীরে বলে উঠল, শারমিন, আসল পাথর তো ভাঙা যায় এবং তা দিয়ে ইমারত তৈরিও করা যায়, কিন্তু তা যদি মনের ভিতর স্থান পায়, তা সরানো অনেক কঠিন হয়ে যায়। আমি তোমার জীবনকে সহজ করে দিচ্ছি শারমিন। আমি তোমাকে ভালোবাসি, তাই চলে যাচ্ছি। রাশেদ সেই রাতেই তার জিনিসপত্র গুছিয়ে নিল। কোনো ঝগড়া নেই, কোনো সম্পত্তির ভাগাভাগি নেই, কোনো অভিযোগ নেই।
সে টেবিলের ওপর ঘরের চাবি এবং তার বিয়ের আংটি রাখল। বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছিল, যেন আকাশও এই সম্পর্ক ভাঙার জন্য কাঁদছিল। যেতে যেতে রাশেদ দরজার কাছে থেমে পিছনে না ফিরে শুধু একটি কথা বলল, মনে রেখো শারমিন, সময় এবং ভাগ্য যে কোনো মুহূর্তে পাল্টাতে পারে। আজ তুমি তোমার পোশাক নিয়ে গর্ব করছ, কাল এই পোশাকই হয়তো অন্য কারো সামনে ঝুঁকতে পারে। আমি যাচ্ছি, যাতে তুমি জিততে পারো, কিন্তু প্রার্থনা করো যে আমাদের যেন আর কখনো দেখা না হয়, কারণ যদি দেখা হয় তবে হয়তো তুমি আমাকে চিনতে পারবে না। রাশেদ সেই অন্ধকার ঝড়ো রাতে ঘর থেকে বেরিয়ে গেল। শারমিন দরজা বন্ধ করল এবং স্বস্তির নিঃশ্বাস নিল। তার মনে হল সে তার স্বাধীনতা পেয়ে গেছে। তার মনে হল একজন সামান্য মানুষ চলে গেলে তার জীবন আরও ভালো হয়ে যাবে। কিন্তু সে এটা জানত না যে সে শুধু একজন স্বামী হারায়নি, সে তার ভাগ্যের সবচেয়ে শক্তিশালী তারকাটিকে নিজের হাতে ভেঙে দিয়েছিল। শহর সেই একই ছিল, রাস্তাঘাট সেই একই ছিল, কিন্তু রাশেদ এখন আর সেই আগের মানুষটি ছিল না। বৃষ্টিতে ভিজে তার অশ্রু তার গালে যে রেখা এঁকেছিল তা আগামী সময়ে তার নতুন ভাগ্যের লেখা লিখতে চলেছিল। কুমিল্লার সেই ঝড়ো রাতকে পিছনে ফেলে রাশেদ যখন ঢাকার ট্রেনে বসল, তখন তার কাছে শুধু একটি ছোট ব্যাগ ছিল এবং পকেটে হাতে গোনা কিছু টাকা, কিন্তু তার হৃদয়ে যে বোঝা ছিল তা পুরো ট্রেনের ওজনের চেয়েও ভারী ছিল। ট্রেনের জানালা দিয়ে বাইরে দেখতে দেখতে তার বারবার সেই দৃশ্য মনে আসছিল, শারমিনের সেই প্রত্যাখ্যান, সেই মিথ্যা হাসি এবং সেই বাক্য, ইনি শুধু আমার বাড়ির কাজকর্ম দেখেন। এই শব্দগুলো এখন তার কানে বিষ ছিল না, বরং তার শিরায় জ্বালানি হয়ে দৌড়াচ্ছিল। ঢাকার নীলক্ষেত স্বপ্নের সেই বসতি, যেখানে হাজারো যুবক তাদের চোখে আশা নিয়ে আসে। রাশেদ এখানে একটি ছোট ঘর ভাড়া নিল। এই ঘরটি সেই ঘরের থেকে খুব আলাদা ছিল, যা সে তার কঠোর পরিশ্রমের উপার্জন এবং ভালোবাসা দিয়ে সাজিয়েছিল। এখানে না আরাম ছিল না আপনজন, শুধু 4 দেওয়াল এবং একটি টেবিল চেয়ার। কিন্তু রাশেদের জন্য এই ঘরটি ঘর ছিল না, ছিল একটি তপস্যার স্থান। রাশেদের বয়স এখন সেই ছেলেদের মতো ছিল না যারা কলেজ থেকে সরাসরি এখানে আসত। সে তার যৌবনের একটি বড় অংশ তার স্ত্রীকে প্রতিষ্ঠিত করতে ব্যয় করেছিল। তার কাছে সময় কম ছিল এবং চ্যালেঞ্জ বেশি। তাকে তার চাকরিও করতে হতো যাতে পেট ভরতে পারে, এবং পড়াশোনাও করতে হতো যাতে আত্মায় শান্তি আসে। সে একটি ছোট প্রাইভেট ফার্মে নাইট শিফটের চাকরি নিল। দিনভর সে বইয়ে ডুবে থাকত এবং রাতে কাজ করত। ঘুম তার চোখ থেকে চলে গিয়েছিল, অথবা বলা যায় সে তার স্বপ্নের খাতিরে ঘুমের সওদা করে নিয়েছিল। প্রায়শই যখন সে ক্লান্ত হয়ে টেবিলে মাথা রাখত, তখন টেবিলের উপর রাখা জলের বোতলে সে শারমিনের পোশাকের ছায়া দেখতে পেত। তার রাগ আসত না, শুধু এক অদ্ভুত জেদ জেগে উঠত। সে নিজের মনেই বলত, শারমিন, তুমি আমাকে ছেড়েছ কারণ আমি সাধারণ ছিলাম। এখন আমি তখনই ফিরব যখন আমার পরিচিতি তোমার পরিচিতির চেয়ে বড় হবে। প্রতিশোধ নেওয়া আমার উদ্দেশ্য নয়, আমার উদ্দেশ্য হলো সেই রাশেদকে ফিরে পাওয়া যাকে তুমি মেরে ফেলেছিলে। অন্যদিকে কুমিল্লার শারমিন তার জীবনে এগিয়ে গিয়েছিল। রাশেদ চলে যাবার পর কিছুদিন তার অদ্ভুত লেগেছিল, কিন্তু তার ব্যস্ততা এবং মর্যাদার চমক সেই শূন্যতাকে দ্রুত ভরে দিয়েছিল। তার মনে হয়েছিল সে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। তার আশেপাশে এখন এমন লোক ছিল যারা তার তোষামত করত। সে তার সাফল্যের নেশায় এতটাই বুঁদ ছিল যে সে কখনো জানার চেষ্টাও করেনি যে রাশেদ বেঁচে আছে না মরে গেছে। কখনো কখনো যখন ঘরের কোনো জিনিস খারাপ হতো বা পুরনো স্কুটার গ্যারেজে ধুলো খেতে দেখা যেত, তখন রাশেদের কথা মনে পড়ত, কিন্তু সে তাকে একটি খারাপ স্বপ্নের মতো ঝেড়ে ফেলত। ভালো হয়েছে, সে চলে গেছে। সে আমার স্তরের ছিলই না, সে তার বন্ধুদের বলত। বছর পেরিয়ে যেতে থাকল, ঋতু বদলালো, উৎসব এলো এবং গেল। রাশেদ এই বছরগুলিতে না ঈদ পালন করল না কোরবানি। তার ঈদ তখনই হতো যখন সে কোনো কঠিন বিষয় বুঝে নিত, আর তার কোরবানি তখনই হতো যখন সে টেস্টে প্রথম স্থান লাভ করত। তার চুল সামান্য সাদা হতে শুরু করেছিল, চেহারায় গাম্ভীর্যের রেখাগুলি গভীর হয়ে গিয়েছিল। সে এখন সেই হাসি খুশি সরল রাশেদ ছিল না, সে গুরুতর, শান্ত এবং পাথরের মতো শক্তিশালী হয়ে গিয়েছিল। সংগ্রামের দিনগুলি সহজ ছিল না। বহুবার টাকা ফুরিয়ে যেত, বহুবার অসুস্থতা তাকে ঘিরে ধরত। একবার প্রচণ্ড জ্বরে সে তার ঘরে একা পড়েছিল, তাকে জল দেওয়ার মতোও কেউ ছিল না। সেই মুহূর্তে তার নিজের অসহায়তার জন্য কাঁদতে ইচ্ছে করল,
কিন্তু তারপরেই তার মনে পড়ল যে যদি আজ সে ভেঙে যায় তবে সেই অপমান সত্যি প্রমাণিত হবে। সে কাঁপতে কাঁপতে হাতে বই তুলল এবং পড়তে লাগল। এই উন্মাদনাই তাকে বাঁচিয়ে রেখেছিল। এবং তারপর সেই দিন এলো বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষার ফল প্রকাশের দিন। সাইবার ক্যাফেতে ভিড় ছিল, হৃদস্পন্দন দ্রুত ছিল। রাশেদ তার রোল নাম্বার টাইপ করল। স্ক্রিনে যে তালিকা খুলল তাতে তার নাম ঝলমল করছিল। রাশেদ তার চোখ বন্ধ করল। তার মনে হয়েছিল সে চিৎকার করবে, নাচবে, লাফালাফি করবে, কিন্তু এমন কিছুই হল না। তার চোখ থেকে শুধু দুফোঁটা অশ্রু পড়ল। এটি আনন্দের অশ্রু ছিল না, এটি সেই তপস্যার পূর্ণাহুতি ছিল যা সে বহু বছর আগে শুরু করেছিল। সে মনে মনে বলল, আমি করে দেখালাম। তাকে বাংলাদেশ পুলিশ সার্ভিসে নির্বাচিত করা হয়েছিল। প্রশিক্ষণের জন্য যখন সে রাজশাহীর পুলিশ একাডেমিতে পৌঁছাল, সেখানেও তার অভিজ্ঞতা এবং পরিপক্কতা তাকে অন্যদের থেকে আলাদা করে তুলেছিল। যেখানে নতুন ছেলেরা উৎসাহে ভরপুর ছিল, রাশেদ জ্ঞানে ও গভীরতায় ছিল। সে আইনের সূক্ষ্ম দিকগুলি বুঝল এবং সর্বোপরি নেতৃত্ব দিতে শিখল। এখন সে আর সাধারণ কর্মচারী ছিল না, সে একজন অফিসার ছিল। প্রশিক্ষণ শেষ হবার পর পোস্টিংয়ের সময় এলো। নিয়তি তার খেলা খেলল। রাশেদকে সেই একই বিভাগে, সেই একই জোনে পোস্টিং দেওয়া হলো যেখানে তার পুরনো জীবন সমাধিস্থ ছিল। সে ইচ্ছে করেই এটি বেছে নেয়নি, কিন্তু হয়তো ভাগ্য এটাই চেয়েছিল যে হিসাব যেন বরাবর হয়। অন্যদিকে কুমিল্লার সেই থানায় যেখানে শারমিন কর্মরত ছিল, একটি খবর আগুনের মতে ছড়িয়ে পড়ল। থানায় হইচই শুরু হলো। ম্যাডাম, ম্যাডাম, একজন কনস্টেবল দৌড়াতে দৌড়াতে শারমিনের কেবিনে এলো। কি হয়েছে, এত গোলমাল কেন? শারমিন ফাইল থেকে চোখ সরিয়ে জিজ্ঞেস করল। ম্যাডাম, নতুন এসপি স্যার আসছেন। শুনেছি খুব কড়া, সরাসরি হেডকোয়ার্টার থেকে অর্ডার এসেছে, কালই যোগদান। শারমিন চেয়ারে পিছনে হেলে অবহেলার সাথে বলল, আরে তো আসতে দাও, যেই আসুক কাজ তো আমাদেরই চালাতে হবে। আমি অনেক এসপি দেখেছে, সবাই ম্যানেজ হয়ে যায়, চিন্তা করো না। সব ঠিক হয়ে যাবে। কনস্টেবল ইতস্তত করে বলল, কিন্তু শুনেছি এই স্যার নাকি সবার থেকে আলাদা, অনেক সৎ অফিসার। তার রেকর্ড নাকি আলাদা, তিনি কারো কথাই শুনেন না। শারমিন হাসল। তার অভিজ্ঞতা এবং তার আকর্ষণের ওপর তার পূর্ণ ভরসা ছিল। সে ভাবল, এই নতুন সাহেব অন্যদের মতোই হবে। সে আদেশ দিল, নতুন এসপির আগমন উপলক্ষে সম্বর্ধনার প্রস্তুতি গ্রহণ করো, কোনো কিছুর কমতি যেন না হয়। নতুন সাহেবকে দেখাতে হবে যে এই জেলার আসল নিয়ন্ত্রণ কার হাতে। নতুন এসপি সাহেবের যোগদানের দিন থানায় অদ্ভুত এক উত্তেজনা ছিল। সবাই ইউনিফর্ম ঠিকঠাক করছিল, ফাইল সাজানো হচ্ছিল, অফিস পরিষ্কার করা হচ্ছিল। শারমিন নিজের কেবিনে বসে আয়নার সামনে সামান্য চুল ঠিক করল। তার মুখে সেই চেনা আত্মবিশ্বাসের হাসি। সে ভাবল, নতুন অফিসার আসবে, দুদিন কড়াকড়ি করবে, তারপর সব আগের মতোই চলবে, এটাই নিয়ম। ঠিক সময়ে সরকারি গাড়ির শব্দ শোনা গেল। সবাই সোজা হয়ে দাঁড়াল। গাড়ি থেকে নামলেন নতুন এসপি। উচ্চতা মাঝারি, চোখে চশমা, মুখে কোনো অহংকার নেই, কিন্তু চোখে এমন এক দৃঢ়তা যা দেখলে সহজেই বোঝা যায় তিনি নরম মানুষ নন। শারমিন দূর থেকে তাকালো। হঠাৎ তার বুকের ভেতর কেমন যেন মোচড় দিয়ে উঠল। এই মুখ, এই চোখ, অসম্ভব। সে নিজের মনকে ধমক দিল, এত বছর পর এমন কাকতালীয় মিল হতে পারে না। এসপি ধীরে ধীরে অফিসে ঢুকলেন। সবাই সালাম দিল। তিনি সংক্ষিপ্তভাবে সবার দিকে তাকালেন। তার চোখ যখন শারমিনের ওপর পড়ল, তখন 1 সেকেন্ডের জন্যে সময় থমকে গেল। চোখের পাতাও নড়ল না। সেই দৃষ্টিতে ছিল না রাগ, ছিল না বিস্ময়, ছিল শুধু গভীর এক চিনে নেওয়া। রাশেদ। শারমিনের মাথার ভেতর শব্দটা আছড়ে পড়ল। তার মুখের রক্ত যেন এক মুহূর্তে শুকিয়ে গেল। সে চেয়ারের হাতল শক্ত করে ধরল। এই লোকটাই তো সেই রাশেদ, যাকে সে অপমান করে তাড়িয়ে দিয়েছিল, যাকে সে তুচ্ছ ভেবেছিল, যার ভবিষ্যৎ নিয়ে সে বন্ধুদের সামনে হাসাহাসি করেছিল। রাশেদ খুব স্বাভাবিক কণ্ঠে বললেন, সবাই বসেন, কাজ শুরু করা যাক। তার কণ্ঠে কোনো অতীতের কম্পন ছিল না, কোনো ব্যক্তিগত আবেগও না। তিনি অফিসিয়াল নিয়মে মিটিং শুরু করলেন, কাজের হিসাব নিলেন, ফাইল খুলে একের পর এক প্রশ্ন করলেন। এখানে আইনি শেষ কথা, কোনো অনৈতিক সুবিধা চলবে না। শারমিন চুপচাপ বসেছিল। তার আত্মবিশ্বাস ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল। সে বুঝতে পারছিল এই মানুষটাকে ম্যানেজ করা যাবে না। এ সেই রাশেদ নয় যে একদিন তার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকত। এ এক নতুন রাশেদ, আইনের শক্তিতে গড়া। মিটিং শেষে রাশেদ বললেন, শারমিন ম্যাডাম, একটু আমার কেবিনে আসবেন।
শব্দটা শোনামাত্র শারমিনের বুক ধক করে উঠল। সে উঠে দাঁড়াল। পা যেন ভারী হয়ে এসেছে। কেবিনে ঢুকে দরজা বন্ধ হতেই নিঃশ্বাস আটকে গেল। রাশেদ জানালার দিকে তাকিয়ে বললেন, কেমন আছেন এসআই শারমিন? এই সাধারণ প্রশ্নটাই যেন সবচেয়ে কঠিন ছিল। শারমিন কোনো উত্তর দিতে পারল না। রাশেদ ধীরে ঘুরে দাঁড়ালেন। বললেন, অনেক বছর আগে আপনি বলেছিলেন আমি আপনার স্তরের নই। আপনি ঠিকই বলেছিলেন। তখন আমি আপনার স্তরের ছিলাম না। কিন্তু আজ আমরা দুজনেই একই স্তরে দাঁড়িয়ে আছি। পার্থক্য একটাই, আমি আমার অবস্থানে পৌঁছাতে কাউকে নিচে নামাইনি। শারমিনের চোখ ভিজে গেল। তার ঠোঁট কাঁপছিল। সে ফিসফিস করে বলল, আমি ভুল করেছিলাম। রাশেদ মাথা নাড়লেন। বললেন, আমি প্রতিশোধ নিতে আসিনি। আমি শুধু আমার দায়িত্ব পালন করতে এসেছি। কিন্তু আজ থেকে এই জেলায় আইনি শেষ কথা হবে। কোনো পক্ষপাত, কোনো অনৈতিক সুবিধা কিছুই চলবে না। তিনি দরজার দিকে ইশারা করলেন, আপনি যেতে পারেন। শারমিন বেরিয়ে এলো। তার মনে হচ্ছিল এতদিন যে শক্ত মাটির ওপর দাঁড়িয়েছিল সেটা হঠাৎ করেই নরম হয়ে গেছে। সে বুঝতে পারল জীবনে কাউকে ছোট করে দেখানোর ফল কত ভয়ঙ্কর হতে পারে। আর রাশেদ, সে জানালার বাইরে তাকিয়ে রইল। তার ভেতরে কোনো জয়ের উল্লাস ছিল না, ছিল শুধু এক ধরনের শান্তি। সে জানত সে নিজেকে হারায়নি, অপমান তাকে ভেঙে দেয়নি, বরং গড়ে তুলেছিল। সেদিন থেকে সেই জেলায় একটা কথা চালু হয়ে গেল, নতুন এসপি সাহেব কঠিন কিন্তু ন্যায়পরায়ণ। আর শারমিন জানত এই ন্যায়পরায়ণতার জন্ম হয়েছিল বহু বছর আগের এক গভীর অপমান থেকে। যদি এই গল্পটি মন ছুঁয়ে থাকে তবে ভিডিওটি লাইক করুন। এমন আরও গল্পের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই টিপুন। গল্প শেষ করার আগে একটি প্রশ্ন, যদি আপনি রাশেদের জায়গায় থাকতেন তবে কি শারমিনকে স্ত্রীর মর্যাদা দিয়ে নিজের ঘরে ফিরিয়ে আনার চেষ্টা করতেন? মন্তব্যে অবশ্যই জানান।